আর ফ্রেন্ড ক্লাসরুমে রাজনৈতিক আলোচনা করছিলাম, তো আমি ছিলাম শিবিরের পক্ষে। তর্কে এক পর্যায়ে আমার ফ্রেন্ড আমাকে প্রশ্ন করেছে যে শিবিরের এক প্রকাশনীতে একটা লেখা প্রকাশ হয় যা আলটিমেটলি মুক্তিযুদ্ধের বিপক্ষে যায়, সেটা শিবির প্রকাশ করার পর যখন প্রশ্ন ওঠে তখন শিবির নাকি এটির পক্ষে বিবৃতি দেয়, এবং যখন জনাক্রোশ তৈরি হয় তখন নাকি বলেছে যে এখানে অনেকেই লেখা দেয় আর খেয়াল করিনি। এখন প্রশ্ন হলো, প্রথমে কেন পক্ষে কথা বলেছে, পরে কেন সরি বলেছে, প্লিজ বলবেন। এইটা আপনি একটু পড়বেন। আমাদের ছাত্র সংবাদ, যেটা ইসলামী ছাত্র শিবির, এরকম 12টা পত্রিকা বের করে পার মান্থ। তার মধ্যে অ্যারাবিক পত্রিকা আছে, ইংরেজি 3টা পত্রিকা আছে, এরপরে বাংলা পত্রিকা আছে। আমরা এগুলো কন্টিনিউয়াসলি বের করি, বুলেটিন বের করি, স্টুডেন্ট ভিউজ বের করি, এগুলো ইংরেজিতে বের করা হয়। এবং অন্য অন্য অনেক পত্রিকাগুলো আছে, বিভিন্ন ক্যাটাগরির উপযোগী এই পত্রিকাগুলো আমরা বের করে থাকি। 12টা পত্রিকা আমরা বের করি পার মান্থ। এটা বাংলাদেশে না, সারা পৃথিবীর কোনো স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষে এরকম পত্রিকা বের করা আদতেও সম্ভব কিনা জানি না। আমাদের যতটুকু নলেজ আছে, যতটুকু সারা পৃথিবীর সাথে আমরা কানেক্টেড আছি, আমরা এরকম দেখি না। তো এগুলো করি হচ্ছে একটা মেধার চর্চা, বুদ্ধিভিত্তিক একটা মুক্ত চর্চার অঙ্গন তৈরি করার জন্য। আমাদের সাহিত্য অঙ্গন রয়েছে, সাহিত্য চর্চাগুলো করে। লেখক শিবির রয়েছে, তারা প্রতিনিয়ত তারা লেখনির মধ্য দিয়ে তাদের মেধার বিকাশ ঘটায়। আমাদের পত্রিকাগুলোতে তাদের লেখাগুলো ছাপানো হয়। এখানে এক একজন সম্পাদক থাকেন, স্টুডেন্টদের মধ্য থেকে থাকেন, কখনো প্রফেশনালদের মধ্য থেকে আমরা এই সম্পাদনা করিয়ে নেওয়ার চেষ্টা করি। এখানে বিভিন্ন ধরনের লেখা আমরা দেই, বিভিন্ন ধরনের লেখা দেই। সেরকমই একটা লেখা আসছে, আসার পরে এটা সম্পাদক মণ্ডলীর দৃষ্টিগোচর হয়নি। দৃষ্টিগোচর না হওয়ার পরে তারা এটাকে কারেকশন করতে পারে নাই, প্রিন্টেড হয়ে গিয়েছে। পরবর্তীতে যখন এটা অনলাইনে কথা উঠেছে, এটাকে উইথড্র করা হয়েছে। এই কথাটা উইথড্র করা হয়েছে এবং লেখক তার দায় স্বীকার করে বলেছে, আমি যা বলেছি এটা সঠিক, কিন্তু এই পত্রিকা যেহেতু এটা ছাপিয়েছে, এটা আমার সম্পূর্ণ দায়, পত্রিকার দায় না। কারণ আমি বলি আমার লেখা যদি ছাপতে হয় তাহলে হুবহু আমার লেখা ছাপতে হবে, কোনো কাটাছেড়া বা সম্পাদনা করা যাবে না। এরপরে থেকে আমরা বলছি যে যেহেতু তিনি বিতর্ক সৃষ্টি করেছেন, তার লেখা এরপর থেকে আমাদের পত্রিকায় ছাপানো হবে না। কনক্লুশনটা এইভাবে টানা হয়েছে। এতে শিবিরের দায় কি আর দোষটা কি? দ্বিতীয় হচ্ছে, যে লেখাটা লেখা হয়েছে এই অংশটা আপনারা দয়া করে যদি পারেন কোনোভাবে, আমরা তো অনলাইন থেকে এটা সরিয়ে ফেলেছি, কোনো জায়গায় কিছু পারলে একটু পড়ে দেখিয়ে। তিনি এখানে কয়েকটা বিষয় বলেছেন, আমি জাস্ট আপনাদের জ্ঞাতার্থে বলছি, এটা আমি জাস্টিফিকেশনের জন্য না, আমি জ্ঞাতার্থে বলছি। তিনি এখানে বলেছেন যে মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের পরে অনেক মুসলিম মুক্তিযোদ্ধারা বলেছিল যে আমরা ভুল করছিলাম। এই শব্দটা নিয়ে হচ্ছে তাদের আপত্তি। মুসলিম মুক্তিযোদ্ধারা কেন বলছিল আমরা ভুল করছিলাম, তার যে বিশদ ব্যাখ্যা তিনি দিয়েছেন, সেই ব্যাখ্যা না পড়ে এখানে একটা বিতর্ক তোলার জন্য বাম ব্লকের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে। নিজেদের তো কোনো বুদ্ধিভিত্তিক কাজ নাই, আর একজনের ছোট্ট ছোট্ট খুঁটে খুঁটে পড়ে পড়ে দোষ ধরার জন্য উঠে পড়ে লাগে। এখন ধরছে, আলহামদুলিল্লাহ, আমরা এটা সরল মনেই বিষয়গুলোকে সমাধান করার জন্য চেষ্টা করেছি। এখানে কি প্রবলেমটা হয়েছিল আসলে, তিনি বলেছিলেন এই যে জুলাই আন্দোলন হয়ে গেল না, জুলাই আন্দোলন চলাকালীন সময়ে কেউ কি বলছে জুলাই আন্দোলন খারাপ, জুলাই বিপ্লব খারাপ ছিল, জুলাই বিপ্লবে নেমে আমরা ভুল করছি? আচ্ছা বলেন তো, 1 বছর পরে এসে এখন অনেক মানুষ যারা রাস্তায় নেমেছিল, তারা কি আপনাদের সামনে প্রকাশ্যে এখন বলে না জুলাইয়ের সময় যে অনুভূতি নিয়ে এখানে এসেছিলাম, সেখানে উপদেষ্টারা কোনো কথা শুনছে না, আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে, এরপরে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, একটা দলকে প্রেফারেন্স দেওয়া হচ্ছে, আন্তঃকোন্দলে তারা তাদের নেতাকর্মীদেরকে হত্যা করে ফেলে, এরপরেও দোষীদেরকে গ্রেপ্তার করা হয় না, অবাধে অস্ত্রের বিচরণ হচ্ছে, রাত্রে মানুষ স্বাধীনতার সাথে ঘুরতে পারছে না, মুক্তভাবে কথা বলতে পারছে না, মিডিয়াগুলোর উপরে হস্তক্ষেপ করা হচ্ছে। এরকম স্বাধীনতা তো আর চাই নাই, এই জন্য তো আর জুলাইয়ের আন্দোলন করি নাই। জুলাইয়ের আন্দোলনে যাওয়াটাই ভুল ছিল, জুলাই বিপ্লবে যাওয়া ভুল ছিল। এইটা যদি এখন আমি বলি বা আপনি বলেন, তাহলে কি এটা কুফরি হয়ে গেল? আপনি কি খুব গুনার কাজ করলেন, এই জন্য আপনাকে শতবার তওবা করতে হবে? এটা তো হওয়ার কথা না। উনি বলছেন যে আমি অনেক মুক্তিযুদ্ধ যারা মুসলমান ছিল তাদের সাথে যখন কথা বলেছি, মুক্তিযুদ্ধের পরে, স্বাধীনতা যুদ্ধের পরে আমি দেখেছি তাদের একটা অংশ শেখ মুজিবুর রহমান দেশে আসার পরে গণহারে হত্যা করেছিল। জাসদের 22,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। তারা কি মুক্তিযুদ্ধ ছিল না? সিরাজ শিকদার মুক্তিযুদ্ধ করে নাই কেন? সিরাজ শিকদারকে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছিল। বাম করত, বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, সে সর্বহারা পার্টি গঠন করেছিল, এই কারণে তাকে হত্যা করা হয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো সংবিধানও কোথাও পাশ করে নেই তারা। তাহলে সে সামাজিক সুবিচার ঘোষণাপত্রের মধ্যে ছিল, যেটা আবার এই জুলাইয়ের পরে এসে সংবিধান সংশোধনের প্রস্তাবনা এটা কিন্তু রাখা হয়েছে। এই সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারকে ভুলণ্ঠিত করা হয়েছিল, সেটা সংবিধানের স্থান দেওয়া হয় নাই। এখন কোনো মুক্তিযুদ্ধের যদি এইটা নিয়ে আফসোস থাকে যে না, আমি যেটা করছি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাটা তখন আমার ভুল ছিল,
একজন মুসলমান এই দাবিটা করলে সেটা কি তার জন্য খুব বেশি অন্যায় কোনো কাজ? লেখক জাস্ট এই জিনিসটা তুলে আনার জন্য চেষ্টা করছে। এটা এরপরেও আমরা অ্যাপোলজি দিয়েছি যে না, এই জাতীয় লেখা, বিতর্কিত লেখা মুক্তিযুদ্ধ নিয়ে থাকা উচিত না। এই হচ্ছে মূল ফ্যাক্টর ঘটনা। এরপরের বাদবাকি জাজমেন্টটা আপনাদের হাতে। আপনারা বই পড়েন, মুক্তিযুদ্ধ নিয়ে অনেক রিসার্চ হয়েছে, ডেড রেকর্ডিং বই পড়েন, শর্মিলা বসু, সুভাষচন্দ্র বসুর নাতি লিখেছে, এরপরে অ্যান্থনি মাসকারেন হাসের লেখা, তারপরে মেজর আব্দুল জলিল যিনি সেক্টর কমান্ডার ছিলেন, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, তারপরে বাংলাদেশ রক্তের ঋণ, এই বইগুলো, আরও অনেক মুক্তিযোদ্ধা নিয়ে, মূলধারা ৭১ বইটা আপনারা পড়তে পারেন, আরও অনেক অনেক বই আছে। এগুলো একটু করে রিয়েল মুক্তিযুদ্ধের হিস্ট্রিটা একটু জানার চেষ্টা করেন। দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধকে নিয়ে একটা বাণিজ্য করা হয়েছে, দেশের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে, স্বাধীন বাংলাদেশ কিভাবে আগাবে তার কোনো চিন্তা ভাবনা নাই। বর্তমান বাংলাদেশকে পরাধীন রেখে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যখন বিকৃত করে করে এই দেশকে আগাতে দেয় নাই, লুটপাট করছে, সম্পদ পাচার করছে, টাকার পাহাড় করছে, এগুলো ছিল তাদের চেতনার ব্যবসা। এই ব্যবসাটা এখনো পর্যন্ত ধরে রাখার জন্য একটা সম্প্রদায় চেষ্টা করে। দেশের অগ্রগতি নিয়ে, স্বাধীন বাংলাদেশের অগ্রগতি নিয়ে তাদের চিন্তা নাই। সারা পৃথিবীর অন্য অন্য দেশগুলোর ইতিহাস টেনে দেখবেন, এরকম কোনো জাতি নাই যে জাতি ৫০-৬০ বছর আগের আমাদের এই প্রজন্ম তো সেই মুক্তিযুদ্ধ দেখেই নাই, মরেই গেছে। সবাই অধিকাংশ মুক্তিযুদ্ধ মরে গেছে। ওই চেতনা নিয়ে এসে এখনো বিভাজনের রাজনীতি করে একটা দেশ যাতে আগাতে না পারে পা ধরে টেনে নেওয়ার জন্য সকল বন্দোবস্ত করা হচ্ছে। এখন এই চেতনার কবর তো ২৪-এ রচনা শেষ, কিন্তু সেই চেতনা নিয়ে আবার আর একদল ব্যবসা করার সুযোগ করছে। আমরা মুক্তিযুদ্ধের ব্যাপারে আমাদের স্টেটমেন্ট, বোল্ড স্টেটমেন্ট, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আমরা শতভাগ বিশ্বাসী এবং এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। বাংলাদেশকে পরিগঠনের জন্য আমরা আগামীর বাংলাদেশকে কিভাবে গড়ে তুলব সেজন্য আমরা এই দেশের জনগণকে ওন করি, দেশের মানুষকে ওন করি, দেশে করাপশন ফ্রি একটা গভর্নমেন্ট তৈরি যাতে হয় এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ইসলামী ছাত্র শিবির গঠনের পর থেকেই এই দেশের কল্যাণের জন্য সকল কার্যক্রম করছে। ইসলামী ছাত্র শিবির কারোর সাথে চুক্তি করে নাই, কাউকে এটা বিক্রি করে দেয় নাই, কারো কাছে যেয়ে পলায় নাই, আমাদের নেতাকর্মীকে গুম করছে। গুম কমিশনের রিপোর্ট দেখছেন, সেখানে ৩১% গুমের ঘটনা ইসলামী ছাত্র শিবিরের সাথে ঘটেছে। টোটাল গুমের লিস্ট দিছে একটা। সকল ছাত্র সংগঠনের, মানে কোনো ছাত্র সংগঠনের তালিকা সেখানে নাই, একটা ছাত্র সংগঠনের তালিকা আছে। প্রথমে আছে বিএমপি, ছাত্রদল, তাঁতি দল, শ্রমিক দল, যুব দল, সব দল মিলে ৩৫% গুমের ঘটনা। দ্বিতীয় লাইনে আছে হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একক ছাত্র সংগঠন হিসেবে ৩১% গুমের ঘটনা। এরপরে আছে জামাত ইসলামী, 25% গুমের ঘটনা তাদের সাথে ঘটছে। তো ৩১% গুম একটা ছাত্র সংগঠনের উপরে চালিয়েছে। এরপরে হত্যাকাণ্ড তো ঘটিয়েছে, এরপরে আমাদের দেশান্তরিত করা হয়েছে, আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতিদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। আমরা দেশ ছেড়ে পালাই। আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি যখন তার বিচার শুরু করা হয়েছে ট্রাইব্যুনালে, তখন তিনি আমেরিকায় ছিলেন তার কার্যক্রমে, মানে ব্যবসায়িক কাজে। ইবনে সিনা ট্রাস্টের মালিক ছিলেন, দিগন্ত কর্পোরেশনের মালিক ছিলেন, তারপরে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তিনি, ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদের অন্যতম একজন ডিরেক্টর ছিলেন তিনি, একজন মস্ত বড় একজন বিজনেসম্যান ছিলেন। সেই মানুষটার যখন বিচার ফয়সালা টান দিছে যে এই অর্থনীতিকে ভেঙে দিতে হবে, তখন তিনি আমেরিকায় অবস্থান করছেন। তাকে বারবার নিষেধ করা হয়েছে, আপনি আসলেই গ্রেপ্তার করবে, বিচার করবে। সে বলছে আমি কি চোর নাকি, আমি আসছি ব্যবসা করতে, আমার যদি মৃত্যু আল্লাহ লেগে থাকে আমার দেশেই মৃত্যু হবে, আমি ভয় নিয়ে পালানোর জন্য এই বাংলাদেশে জন্মগ্রহণ করি না, সুতরাং আমি আমার দেশে যাব। দেশে আসছে, 2 দিনের ব্যবধানে গ্রেপ্তার করছে, এরপরে তাকে ফাঁসি দিছে। দেশের প্রতি মমত্ববোধ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীলরা প্রমাণ করেছে জীবন দিয়ে। কামারুজ্জামান ভাই, কাদের মোল্লা, এনারা ইচ্ছা করলেই চলে যেতে পারতো। যেমনি শেখ হাসিনা পালাই চলে গেছে, ফাঁসির রায় হয়েছে, পলাই চলে গেছে, তো দেশে ভালোবাসতো, এই জায়গায় থাকতো, জীবন দিত, তার জনশক্তিকে তারা চাঙ্গা করতো। এই সৎ সাহস তাদের ভিতরে ছিল না। আমরা বলছি আমরা অন্যায় করি না, এগুলো জুডিশিয়াল কিলিং করা হয়েছে আমাদের সাথে, আমাদেরকে হত্যা করা হয়েছে ঠুনকো অভিযোগে। বলা হয় তুই শিবির করিস, এইটাই তোর অপরাধ। জেলখানায় আমার ধরে নিয়ে গেছে, আমি বলছি আমার অপরাধটা কি? বলে তুমি ছাত্র শিবির করো না। সেটা কি অপরাধের কোনো ক্রাইটেরিয়ায় পড়ে? এটা কি নিষিদ্ধ কোনো সংগঠন? বুঝতে না, শিবির করে এটাই অপরাধ। রাতে নিয়ে রিমান্ডে মারবে, মারতেছো কেন? তুমি শিবির করো তাই এমনিই মারতেছে। কেন মারতেছে ওরাও জানে না, আমিও জানি না, ও মারতেছে আমি মার খাচ্ছি, এরকম একটা জীবন। কেন শিবির করি, এটাই হচ্ছে তাদের সমস্যা। এটাকে একটা থ্রেট হিসেবে নিয়ে গেছে যে ছাত্র শিবির যদি দাঁড়িয়ে যায় বাংলাদেশ, চেহারাটা এখন বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে দেখতেছেন আপনারা, ছাত্র শিবির বিজয় অর্জন করছে। এই ঘটনা এইটাই যে প্রথম 2024 সালে তা না। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পরে 1978 সাল, 77-এ প্রতিষ্ঠা, 78 সাল থেকে ছাত্র সংসদ নির্বাচন করে। 78, 79, 80, 81, 82, 83 এইগুলোতে ছাত্র সংসদে একচেটিয়া ইসলামী ছাত্র শিবির সকল ছাত্র সংসদে বিজয় অর্জন করছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় তো কখনোই রাজনৈতিক শক্তি তাদের বাইরে কাউকে বিজয় অর্জন করতে দেয় নাই।
69 সালেও 79 সালেও ইসলামী ছাত্র শিবিরের প্যানেল দিয়ে সেখানে 1400 ভোট পেয়েছিল, থার্ড পজিশনে ইসলামী ছাত্র শিবির ছিল। চিটাগাং ইউনিভার্সিটিতে সেই 81 সালে প্যানেল সহ ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করছিল। এরপরে ভিক্টোরিয়া কলেজ, এমসি কলেজ, পিসি কলেজ, তারপরে আমাদের বিএল কলেজ, কমার্স কলেজ, সরকারি আরও যে চিটাগাং কলেজ, সব কলেজগুলোতে প্যানেল সহ ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করছিল। সেটা 81, 82, 83 সালের ঘটনা বলতেছে। এরপরে 90-এর পর থেকে সকল ছাত্র সংসদ স্টপ করে দেওয়া হয়েছে। যে এরকম ছাত্র সংসদ চলতে থাকলে ছাত্র শিবিরে আর ঠেকানো যাবে না। ছাত্র সংসদ স্টপ করো, এদেরকে মারো, মিডিয়া ট্রায়াল করো, ট্যাগিং দাও, এদের থামানো যাবে। অনেক চেষ্টা করছে তো, 30টা বছর চেষ্টা করে 17 বছর স্টিম রুলার চালিয়েছে। লাভটা হয়েছে কি? কোনো লাভ হয় না। আমাদের জাজমেন্টে আওয়ামী লীগ আসার সময় আমাদের যে মেম্বার সংখ্যা ছিল, আর আওয়ামী লীগ বিদায় নেওয়ার পরে আমাদের মেম্বার সংখ্যা 4 গুণ বাড়ছে। তা আমরা হিসাব করে দেখলাম, আওয়ামী লীগের আসার আগে 35 বছর কাজ করে যা পারি নাই, আওয়ামী লীগ আসার পরে আমরা 15 বছরে আলহামদুলিল্লাহ আমাদের প্রতি ছাত্রদের আকর্ষণটা এত বেশি বাড়ছে। কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণটা একটু বেশিই থাকে। নিষিদ্ধ করে রাখছে আর ছাত্ররা খুঁজে খুঁজে আমাদের কাছে আসছে। আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা হয় নাই। হয়তো আমাদের রক্ত ঝরেছে, এটা ন্যাচারাল বিষয়। স্বাধিকার আন্দোলনের জন্য জীবন দেওয়াটা এটা গর্বেরও বিষয় আমরা মনে করি।